নমস্কার, চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা বাঘ গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প বাঘ। রাসের কেষ্টর ভঙ্গিতে মোটরবাইকটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল ফটিক। ফটিকের মুখের রেখায় অলসতার তুলির টান। এ সময় ফটিককে এভাবে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে কদাচিৎ দেখতে পাওয়া যায়। পরের চাকর নয় বলেই ফটিকের দাসত্বের বেড়িটা বেশ ভারী। ফটিকের নিজের একটা ছোটোখাটো কারখানা আছে। তার ব্যাপারেই ফটিক সর্বদাই শুধু এই গর্জন তোলা বাঘটার ঘাড়ে চেপে শহর চষে বেড়ায়। ফটিকদের এই গলিতে এমন গর্জন তোলা বাঘ আর দ্বিতীয় নেই। অতএব ফটিকের বাড়ি আসা যাওয়ার খবর পাড়ার সকলের জানা হয়ে যায়। মহিলারা রান্নাঘরে বসেই বলে ওঠেন, এই রে, 8:30 বেজে গেল, ফটিক যে বেরিয়ে গেল। আজ 8:30 বেজে গেছে, বেশ কিছুক্ষণ আগেই। ফটিক সিগারেটটার শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। রাখি এসে দাঁড়ালো। রাখির হাতে একটা লাল রঙের পলিথিনের বালতি। রাখি বোধহয় ফটিকদের টিউবওয়েল থেকে খাবার জল নিতে এসেছে। কিছুদিন থেকেই নিচ্ছে। রাখিদের নিজেদের টিউবওয়েল থেকে বালি উঠছে। রাখির বাবা বলে, শনির দশা চরমে উঠলে জলের বদলে বালি ওঠে। প্রবাদটা বোধহয় নদীর জলের ব্যাপার থেকে। রাখির বাবা প্রবাদটা টিউবওয়েলে খাটিয়েছে। ফটিক বলল, একটু হলেই পুড়ে মরছিলি, সিগারেটের আগুনে তোর সাধের ঘাগরার দফা রফা হয়ে যেত। রাখির পরনে টেনে টুনে সেফটি পিন এঁটে বাঘ মানানো একটা ছিটের ফ্রক দেখে ওর বাবা মার ওপর রাগ আসছে। মনে হচ্ছে এই বাড়ন্ত গরনের মেয়েটাকে শাড়ি পরায় না কি বলে। সেই কি বলেটার জবাব আছে রাখির বাবার পকেটে। বুড়োধারী মেয়েগুলোকে ফ্রক পরিয়ে চড়ে বেড়াতে দেওয়া এদের ঘরে যে অন্তত ফ্যাশন নয় তা এরাই জানে। রাখির দিকে একবার তাকিয়েই ফটিক অন্যদিকে তাকিয়ে ঘাগরার আগুন লাগার কথা তুলল। রাখি দেখতে যত বাড়ন্ত, বয়সে তত নয়। ওর 5 বছরের বড় দিদি পাখি ওর থেকে দেখতে ছোট। রাখিকে কেউ ধরে ধরে যত্ন করছে তাও নয়, তবু ওই রকমই ও। রাখি চেহারার অনুপাতে নয়, বয়সের অনুপাতেই ঘাড় দুলিয়ে মুখ নেড়ে বলে, আহা, পুড়লেই হলো আর কি, সিগারেটে যেন 1 মণ আগুন থাকে। 1 মণ আগুন সিগারেটে থাকে না, ফটিক গম্ভীরভাবে বলে। থাকলে মনেই থাকে, তবে একটা পোড়া সিগারেট থেকেও লঙ্কা কাণ্ড হয়ে যেতে পারে, বুঝলি? তার আগেই তো দমকল এসে যাবে, রাখি বলে নিশ্চিন্তভাবে। ফটিক এবার বাঁকাকেষ্ট ভঙ্গি ত্যাগ করে সোজা দাঁড়িয়ে বলে, তোর ওই কথার কলটাতে বুঝি সব সময় দম দেওয়া থাকে? অমনি সঙ্গে সঙ্গে দমকলের হিসেব হয়ে গেল। তা সকালবেলা খবর কি, জল নিবি? সে তো নেবই, রাখি বলে। এখন আগে দিদির কথাটাই বলে নি। দিদির আবার কি কথা? ফটিক আবার সিগারেট ধরায়। রাখি একটা অবজ্ঞার ভঙ্গি করে বলে, দিদির আর তোমার সঙ্গে কি কথা? টাকা বলেছে, আজ 40টা টাকা চাই। ফটিকও তেমনি অবজ্ঞার ভঙ্গিতে বলে,
দিদিকে বলগে ফটিকদা বলল ফটিকদার টাকার গাছ নেই। রাখি চোখ গুলি করে বলে, ও বাবা, দিদি তাহলে ফায়ার হয়ে যাবে না? যাক না, দমকল ডাকবি? ঠিক আছে, দিদিকে তাই বলি গে। বলবি তো, বলে ফটিক আবার ধোঁয়ার রিং ওড়াতে থাকে। রাখি ওর পাশ দিয়ে একটা প্যাসেজে ঢুকে যায়। টিউবওয়েলে জল তোলার শব্দ হয়। রাখি বেরিয়ে আসে বালতিটা ভরে, গটগট করে এগিয়ে যায়। এই, চলে যাচ্ছিস যে বড়? ফটিক ডাক দেয়। রাখি ভারী গলায় বলে, যাব না তো কি, বসে থাকবো? কাজ নেই, ডাল চড়িয়ে এসেছি। ডাল চড়িয়ে এসেছিস? হ্যাট, ফটিক বলে ওঠে, বেশি গুলতাপ্পি মারিস নে। তুই আবার রাঁধতে জানিস নাকি? জানি না তো দিদির জ্বর হলে কে রান্নাটি চালায় মশাই? তার মানে তুই চালাস? আহারে, মেসোমশাইয়ের জন্যে দুঃখ হচ্ছে। কি খেয়েই অফিসে যেতে হয়। জিজ্ঞাসা করো বাবাকে, বাবা বলে আমি দিদির চেয়ে ভালো রাঁধি। বলবেই তো, নইলে তুই রাঁধবি না যে। আচ্ছা বেশ বেশ, যাচ্ছি তাহলে কিন্তু। রাখি পিছন ফিরল। রাখির ফ্রকের সেফটি পিন আটা পিঠটা যেন আর একবার ওর মা বাপের সভ্যতা সম্পর্কে ঔদাসীন্য স্মরণ করিয়ে দিল। সেফটি পিনের টানে ছিঁড়ে বেরিয়ে আসছে পুরনো ফ্রকটা। অতএব তার খাঁজে খাঁজে বেরিয়ে আসছে মাংসর চাপ। ফটিক আবার অন্যদিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, চলে যাচ্ছিস যে? ডাল পুড়ে যাচ্ছে। যাক, দাঁড়া বলছি। কেন, কি দরকার? আছে দরকার। তুই রাঁধছিস, তার মানে দিদির আবার জ্বর হয়েছে? হ্যাঁ। চমৎকার। ডাক্তার এসেছিল? না। কেন আসেনি কেন? টাকা ছিল না? তা জানি না, বাবা তো ডাকতে গিয়েছিল, ডাক্তারবাবু এলোই না। বলেছে নাকি আজ পারবে না, শালির বিয়ে। বটে, শালির বিয়ে, তাই রুগী দেখতে আসতে পারবে না। ফটিক আজ শেষ হওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ক্রুদ্ধ গলায় বলে, বলল আর অমনি সুরসুর করে ফিরে এলো মেসোমশাই। আমার হাতে পড়লে শালা ডাক্তারকে বাবার বিয়ে দেখিয়ে ছাড়তাম। ফের চলে যাচ্ছিস? থাপ্পড় খাবি রাখি। আমাকে কি নিজে গিয়ে মহারানীর দরবারে খাজনা জমা দিয়ে আসতে হবে নাকি? রাখি কথাটা তলিয়ে বুঝতে একটু সময় নেয়। তারপর ঠোঁট উল্টে বলে, তা আমি কি জানি? তুমি যা বলতে বলেছ তাই বলতে যাচ্ছি দিদিকে। আমি আমি আবার কি বলতে বললাম? আকাশ থেকে পড়ে ফটিক। বাহ, বললে না? বলগে যা ফটিকদার টাকার গাছ নেই। তাই বলতে যাচ্ছিস? বাহ, তা বলবো না? আমি যদি তোকে বলি রাস্তায় ডিগবাজি খেতে খেতে বাড়ি যা, যাবি তাই? আহারে আহ্লাদ, সেটা আর এটা এক হলো যেন। হলোই তো। খবরদার বলছি, বলবি না, বললে মেরে পুঁতে ফেলবো। নিয়ে যা বলছি। প্যান্টের পকেট থেকে 5খানা 10 টাকার নোট বার করে এগিয়ে ধরে ফটিক। রাখি কিন্তু হাত বাড়ায় না চট করে, ভারী গলায় বলে, নিজেই যাও না। দায় পড়েছে আমার তোর দেমাকি দিদির কাছে যেতে। নে চটপট, দেরি হয়ে যাচ্ছে না আমার? দিদি তো বলল 40 টাকা। 1খানা নোট তাহলে ছিঁড়ে ফেলে দিয়ে যা, 10 টাকা কমে যাবে। আহা, রাখি হেসে ফেলে
নোটগুলো বাগিয়ে ধরে জলের বালতিটা নিয়ে গটগট করে এগিয়ে যায়। ফটিক আর একবার অন্যদিকে চোখ ফেরায়, তারপর বাঘের পিঠে একটা থাবড়া মেরে পিঠে উঠে পড়ে। গর্জন করে বেরিয়ে যায় বাঘ এবং বাঘের আরোহী। মনে হলো বুঝি এইটার জন্যেই এতক্ষণ অপেক্ষা করছিল। রান্নাঘরটা ছেঁচা বেড়ার, দাওয়া থেকে অনেকটা নিচু, স্যাঁতসেঁতে। পাখি সেই ঘরের মধ্যে কি যেন করছিল। রাখি এসে জলের বালতিটা না নামিয়েই চেঁচিয়ে ওঠে, আবার তুই এই ভিজে রান্নাঘরে এসেছিস দিদি? পাখি গম্ভীর গলায় বলে, না এসে কি করব, গেরস্তর ডালটা পুড়ে ছাই হবে। 2 টাকা কিলো ডালটা জানিস? রাখি বালতিটা নামিয়ে রেখে ফ্রকের আগায় ভিজে হাত মুছতে মুছতে বলে, সেই কথাই তো বলছিলাম ফটিকদাকে, কানেই নেয় না, খালি বক বক করে। সেই দেবেই, তবু এত ভোগায়। হাতের মুঠো থেকে নোট 5টা এগিয়ে দেয় রাখি। পাখির হাত জোড়া। পাখি খুন্তি নাড়ছিল, ভুরু কুঁচকে বলে, ভোগায়? ভোগায় মানে? না মানে আর কি, খালি আজে বাজে কথায় দেরি করলো। বলে তুই আবার রাঁধতে জানিস? ডাক্তারের বাবার বিয়ে দেখিয়ে দিতাম। দিদিকে বলিস ফটিকদার টাকার গাছ নেই। ফট করে জিভ কামড়ায় রাখি। যে কথাটি কিছুতেই বলবো না মনে করে জপতে জপতে আসছে, সেইটিই বলে বসল। সাধে আর দিদি বলে, কুন্তি দেবীর সাপ তোর ওপর বর্তেছে। পাখির মুখটা কঠিন দেখালো, বলল, বলেছে এই কথা ফটিকদা? আহা, মানে সত্যি সত্যি কি আর বলেছে, ঠাট্টা করে আর কি। তোর সঙ্গে তাহলে ফটিকদা ঠাট্টা মশকরা ভালোই চালায়। আহা, আমার সঙ্গে যেন? তোমার সঙ্গেই তো। ভয়ে তোমার কাছে আসতে পারে না তাই। ভয়ে? তাই নাকি? এ কথাটাও বলেছে বুঝি তোর কাছে? তা একরকম বলাই। বলছিল তোর দেমাকি দিদির কাছে যেতে সাহসী হয় না। এবার রাখি চালাকি খেলল, কথাটা একটু পাল্টে নিয়ে বলল, পাখি এবার হাত বাড়িয়ে টাকাটা নিয়ে আবার ভুরু কোঁচকাল। তোকে যে বললাম 40, আমিও তো তাই বললাম, নিতে চাইছিলাম না তো। তা বলল 1খানা নোট ছিঁড়ে ফেলে দিয়ে যা, হিসেব ঠিক হয়ে যাবে। ও, খুব পয়সা হয়েছে দেখছি। পাখি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। টাকা চেয়ে পাঠায় পাখি ফটিকের কাছে যখন তখন, যতটা দরকার, অথচ নেবার সময় রেগে রেগে নেয়। টাকার মধ্যে পাখি ফটিকের অহংকার দেখতে পায়। কে জানে রাগটা দেখানো না সত্যি, হয়তো সত্যি। নিজের ওপর যে রাগটা জমে ওঠে পাখির, সেটাই উথলে ওঠে অন্যভাবে। অথচ টাকা না হলে চলে না। বাপের যা আয়, তাতে খেয়ে পড়ে রাখির আর বলুর স্কুলের মাইনে দিয়ে চালানো অসম্ভব। যোগেন তো আর এখন আগের অফিসে কাজ করে না। অফিসে ছাঁটাই হয়ে কতদিন বেকার বসে থেকে কোনো মতে একটা জোগাড় করে নিয়েছে। নইলে যোগেনরাই এই গলির পাড়ার মধ্যে সব থেকে পদস্থ আর ভদ্র ছিল। যোগেনের বউ কর্পোরেশন স্কুলে পড়াতো। যোগেনের মেয়ে পাখি পার্ট 2 পরীক্ষা দিচ্ছিল। সেই সময়ে যোগেনের সংসারটা হঠাৎ তছনছ হয়ে গেল। যোগেনের বউ মারা গেল। মেয়ে পাখিকে রোগে ধরল।
আর যোগেনের চাকরি গেল। তারপর সংসারের সব সম্বল খোয়ানোর পর ওই চাকরিটুকু জুটিয়েছে যোগেন ঘোষ। আর ওই ফটিক, ওর বাপ তো ছিল কারখানার কুলি মাত্র, হয়তো একটু হেড কুলি, কিন্তু ছেলেটাকে কিছুটা পড়িয়েছিল। ছেলেটা টেকনিক্যাল স্কুলে পড়ে টোড়ে হঠাৎ ফট করে চাকরির চেষ্টা না করে এক বন্ধুর সঙ্গে একখানা খুদে কারখানা ফেঁদে বসল। এখন যা হয়, বন্ধুর সঙ্গে ভাগ বাটোয়ারা করে স্বয়ং প্রভু হয়ে বসেছে, আর মা লক্ষ্মী নাকি প্রসন্ন হাসি হাসছেন। প্রথম টাকা চাওয়ার ইতিহাস এই। ফটিক সেদিন সবে মোটর বাইকটা কিনেছে। পাড়াশুদ্ধ লোক এসে মোহিত হয়ে দেখে যাচ্ছে একবার করে। পাখিও একবার বেরিয়ে এলো, জ্বর গায়ে, গায়ে র্যাপার দিয়ে। কি গো ফটিকদা, শুনলাম নাকি একটা বাঘ কিনেছ? ছেলেবেলা থেকে পাড়ার সূত্রে দাদা ডাকটাই হয়ে গেছে, নইলে নিজেদেরকে পাখি ফটিকদের থেকে অনেক উঁচু মনে করে। তবে আবার ঘেন্নাও করে দাদাটা বলে। ফটিকও কতকটা তাই মনে করতেই অভ্যস্ত ছিল। তবে ফটিককে এখন পাড়ার সবাই তেল দিচ্ছে, অতএব ফটিকের বুকের জোর বেড়েছে। ফটিক তাই গম্ভীরভাবে বলে, বাঘ সিংহী কিনি এমন মানুষ নাকি আমরা? ছিলে না, হচ্ছ। গর্জন শুনে তো মনে হলো বাঘ বুঝি, তাই জ্বর গায়েই বেরিয়ে এলাম। ফটিক হঠাৎ অপ্রতিভ হয়ে যায়, ব্যস্ত গলায় বলে, জ্বর নাকি? কবে থেকে? মাস 2-4 থেকে। তার মানে? তার মানে অতি সোজা, এখন জ্বরে ধরেছে, এরপর কাশিতে ধরবে। আহ পাখি, এসব নিয়ে ঠাট্টা কি? মেসোমশাই জানেন? জানবে না কেন? তা কই, আমি তো মানে আমাকে তো। তোমাকে বলিনি তাই বলছো? বলতে নেই, পাশের বাড়িতে থাকি। তা বটে, তাহলে তো বলা উচিত ছিল। ডাক্তার টাক্তার দেখছে? মাথা খারাপ, ভাত জোটে না ডাক্তার। পাখি, কি? আমি তো মানে আমার তো এখন মানে। পাখি হেসে উঠে বলে, কি হলো, হঠাৎ তোতলা হয়ে গেলে কেন? তুমি তো এখন রোজগারি হয়েছ, তোমার তো এখন অনেক টাকা হয়েছে, পাড়াপড়শির রোগে অভাবে সাহায্য করতে পারো, এই কথাই বলছো তো? এভাবে বিচ্ছিরি করে বলার কোনো মানে হয় না, বলে ফটিক রুমাল বার করে ঘাড় মুছতে থাকে। পাখি মৃদু হেসে বলে, আচ্ছা, না হয় সুচ্ছিরি করে বলছি। ডাক্তার ডাকার টাকাটা তুমি দেবে, এই তো? নিলে তো। ওমা, নেব না কেন? পাখি হেসে হেসে বলেছিল, তোমার যখন ফেলা ছড়া করার টাকা হয়েছে, তা দাও না কিছু টাকা। ফটিকের পকেটে তখন অনেকগুলো টাকা। ফটিক ফট করে পকেট থেকে সব টাকাগুলো বার করে ওর দিকে বাড়িয়ে ধরে বলে, কথা দিয়েছ, নিতে হবে কিন্তু, না বললে চলবে না। ফটিককে কেমন উত্তেজিত দেখায়। পাখি ফটিকের উত্তেজিত মুখের দিকে তাকিয়ে হেসে বলে, ওমা, নিজেই তো চাইলাম, না বলবো কেন? তাই এই যে দেখি যথাসর্বস্বই দিয়ে দিচ্ছ। ফটিক হঠাৎ এদিক ওদিক তাকিয়ে বলে বসে, নিলে তো দিয়ে বর্তে যাই। থাক, এখন অতটা বর্তে দিতে পেরে উঠব না। গোটা 50 দাও দিকি। থাক না, 100টা টাকা অন্তত থাক। বেশ, নিচ্ছি,
মনে রেখো কিন্তু, ধার নিচ্ছি। তাই মনে রাখব। সুদ দিতে পারবো না। ফটিক একবার ওর মুখের দিকে তাকিয়ে বলে, সুদ তো চাইনি। বাবা, কি ভালো মহাজন, 50 চাইলে 100 দেয়, সুদ চায় না। কিন্তু শেষে পস্তাতে হবে, তা বলে দিচ্ছি ফটিকদা। কাঙালকে শাকের ক্ষেত দেখাচ্ছ। আচ্ছা, সে আমি বুঝব, কিন্তু ডাক্তার দেখাবে তো? রোসো, আগে সংসারের হাঁ বোঝাই। ফটিক ব্যগ্রভাবে বলে, তাহলে আমি কেন ডেকে আনি না? কাকে? ডাক্তারকে? তুমি? কি সুবাদে? ফটিকের রংটা ময়লা, তবু ফটিকের মুখটা লালচে দেখিয়েছিল। সেই লালচে মুখে বলেছিল, পাড়ার লোকের দরকারে পাড়ার ছেলেরা কিছু করে না? করে, মরণ বাচন অবস্থা ঘটলে করে। সেটা যখন নয়, ডাক্তারের সন্দেহ হতে পারে, বুঝলে? ওটা বাবার হাতেই থাক। তবে পাখি গলা নামিয়ে বলে, একটা কথা বলি, বাবাকে যেন আবার শাকের ক্ষেতটি দেখিয়ে বসো না। হঠাৎ ভাগ্য ফিরিয়ে ফেলবে বলে বাবা এখন এন্তার লটারির টিকিট কিনছে। এরপর হয়তো রেস খেলবে। তাহলে তুমি দরকার হলেই নেবে বলো? ও মা, তা আবার বলতে? সেই প্রথম। তারপর থেকে যেন একটা অলিখিত দলিলের বলে দরকার হলেই টাকা চেয়ে পাঠায় পাখি ছোট বোনকে দিয়ে। ভাইকে দিতে সাহস হয় না, দুষ্ট আছে সেটা, হয়তো পাড়ায় বলে বেড়াবে। এইভাবেই চলছে। কিন্তু আজ পাখি একটু গুম হয়ে গেল। রাখির সঙ্গে তো বেশ ঠাট্টা তামাশা চলছে, পাখিকে নিয়েও হয়তো চালাচ্ছে। তা নয়তো হঠাৎ রাখির সামনে এই কথাটা বলে বসল, ফটিকের টাকার গাছ নেই। ছি ছি, কি লজ্জা! পাখি এদিকে অন্ধের মতো। পাখি কি ভুল ধারণার বশেই? কিন্তু কেন এতখানি ভুল ধারণা, আর এতদিন ধরে? না, পাখিকে এবার আত্মসমীক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি একটা বিহিত করতে হবে। অথচ পাখির জ্বর, রাস্তায় বেরিয়ে ওর সঙ্গে দেখা করার উপায় নেই। ও আসে না বেশি, পাখি আসতে বারণ করে। পাখি বলে, মা নেই, বাবা বাউন্ডুলে, ভাই বোন দুটো বাইরে বাইরেই বেশি, বাড়িতে থাকতে একা আমি। আসা যাওয়া না করাই ভালো ফটিকদা, পাড়াপড়শি নিন্দে করবে। ফটিক দৃপ্ত কণ্ঠে বলেছিল, আমি ওসব নিন্দে ফিন্দেকে ভয় করি না। পাখি শান্ত কণ্ঠে বলেছিল, আমি ভীষণ ভয় করি। অতএব ফটিক বেশি আসে না, এলেও পাখির বাবা বাড়িতে থাকলে। কিন্তু কি ভগবানের দয়া, আজই হঠাৎ পাখিদের বাড়ির দরজায় ফটিকের বাঘ থেমে পড়ল গজরাতে গজরাতে। তবে কি ফটিক নিজ মুখেই বলতে এসেছে ওর টাকার গাছ নেই? যা বলে বলতে দেবে পাখি, তারপর নিজের যা বলবার বলবে। যোগেন ঘোষ বাড়ি ছিল না, অতএব পাখি ছাড়া কে কথা বলবে অতিথির সঙ্গে? রাখি আর বলু তো কোথায় হাওয়া। বাড়ি ঢুকেই ফটিক দালানে পড়ে থাকা একটা মোড়ায় বসে পড়ে বলে, যা, আগে 1 গ্লাস ঠান্ডা জল খাওয়া দিকি। পাখি জল এনে দিল। ফটিক বলল, কি গরম আজ। পাখি কথা বলল না। ফটিকই আবার বলে উঠল, রাখি বাড়ি আছে নাকি? শুনে পাখির মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল।
কেন জ্বলে উঠল? পাখি কি খুব হিংসুটে? পাখি তবু নিজেকে সামলে নিয়ে বলল, কনকদের বাড়ি গেছে। ফটিক বেশ বিরক্ত গলায় বলল, কেন? ওদের বাড়িতে আবার কি করতে? ওই লক্কা পায়রাটার বাড়িতে? পাখির মুখটা কঠিন হয়ে ওঠে। পাখি বলে, ওর তো যত লক্কা পায়রাদের সঙ্গেই দোস্তি। খুব বাহাদুরির কথা হলো। তুই দিদি, তুই বকতে পারিস না? আমার কি দরকার? বাহ, তাহলে তো সমাজে সংসারে থাকার দরকার নেই। আর বুড়ো ধাড়ি মেয়ে ঘাগরা পরেই বা বেড়ায় কেন? কাপড় পরতে পারে না? পাখি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, পাড়ায় তো আরও অনেক ধাড়ি ধাড়ি মেয়ে ফ্রক পরে বেড়ায়। হঠাৎ রাখির সম্পর্কেই এত উৎসাহ যে? পাড়ার সব মেয়ের জন্যে তো আমার ঘুম হবে না। ওর এবার কাপড় পরা দরকার, তাই বলছি। ঠিক আছে, কাল যে টাকাগুলো দিয়েছ তাই দিয়ে ওর শাড়ি কিনে দেব। সেই টাকাগুলো দিয়ে ওর শাড়ি কিনে দিবি? ফটিক কড়া গলায় বলে ওঠে। কেন, তোদের ডাক্তার বুঝি এখন বিনি করিতে দেখছে? নাকি ডাক্তারের পাট তুলে দিয়েছিস? দিইনি, এবার দেব। ও, খুব পালোয়ান হয়ে গেছিস কেমন? আর চিকিৎসের দরকার নেই? ও নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। ফটিকদা, এসেছো কেন তাই বলো। এসেছি কেন? ফটিক হঠাৎ মুড়ের মতো বলে ফেলে, এসেছিলাম রাখির জন্যে কাপড় নিয়ে। বলেই বোঁ করে বেরিয়ে গিয়ে মোটর বাইকের ওপর থেকে একটা প্যাকেট এনে নামিয়ে দিয়ে বলে, এই 4টে কাপড় আছে। প্যাকেট খোলে। সাধারণ 8 পৌরে শাড়ি, তবে রঙের বাহার আছে। 4খানা 4 রঙের। পাখির মুখে একটি সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, কিন্তু ফটিকের দৃষ্টি এত সূক্ষ্ম নয় যে সেটুকু দেখতে পাবে। ফটিক আর একটা পাতলা প্যাকেট আস্তে নামিয়ে রেখে বলে, এটা যদি পরিস বর্তে যাই। শাড়িটা সুন্দর, সন্দেহ নেই। রাখির 4খানার দামে এই 1খানা। এটা কি ঘুষ? পাখি তীক্ষ্ণ কঠিন গলায় বলে, এ যাবৎ যা নিয়েছি না বুঝে নিয়েছি ফটিকদা, ঘুষটা আর নিয়ে উঠতে পারবো না। ফটিক হতভম্ব মুখে বলে, ঘুষ কিসের? কিসের তা হয়তো তুমি নিজেও জানো না, কিন্তু ওটা তোমায় নিয়ে যেতে হবে। এনে ফিরিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে পাখি? না করলে উপায় কি? কেন, আমার দেওয়া একটা কাপড় পরলে তোর জাত যায়? ধরে নাও যায়। তারপর পাখি বলে, তোমার তো আর টাকার গাছ নেই যে আমি সেই গাছ থেকে গাছেরও খাবো, তলারও কুড়োবো। ফটিক তড়াক করে লাফিয়ে উঠে বলে ওঠে, দেখাচ্ছি মজা। তারপর বোঁ করে বেরিয়ে যায়। শাড়িখানা পরেই থাকে। একটুক্ষণ পরে রাখি আসে। এসেই উল্লসিত গলায় বলে, হো মা, কি অপূর্ব! কি দিদি, কাদের শাড়ি এত? কাদের আবার কি, তোর তো। আমার? রাখি আকাশ থেকে পড়ে, এই 5খানা শাড়ি আমার? ধ্যাৎ, সত্যি বলো না দিদি, কাদের শাড়ি? পাখি হেসে বলে, বিয়ের শাড়ি। তোর এবার বিয়ে দিচ্ছি আমরা। মারবো দিদি, বলে রাখি ছিটকে বেরিয়ে যায়। কাদের না কাদের শাড়ি হয়তো রেখে গিয়েছে, দিদি তাই নিয়ে বেশ একখানা ঠাট্টা করে নিল।
রাস্তায় ধরল যোগেন ঘোষ। বলল, পাখির মুখে শুনে বড় খুশি হলাম বাবা, নিশ্চিন্ত হলাম। প্রাণ থেকে আশীর্বাদ করছি, তোমার দয়ার শরীর। ফটিক বুঝল সেই শাড়ির ব্যাপার। ফটিকের মুখটা লজ্জায় লাল লাল দেখালো। বলল, না না, কি বলছেন, আমি বরং। যোগেন ঘোষের হঠাৎ আপন বংশগৌরবের কথা মনে পড়ে গেল। যোগেন ঘোষ নিজেকে একটু সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, না বাবা, তুমি নিজ গুণে কৃতী হয়েছ, তুমি পাড়ার দৃষ্টান্ত। সে কথা স্বীকার না করলে চলবে কেন? তা তোমার বাবাকে জানিয়েছ তো? আমি গিয়ে পাকা কথাটা কইতে পারি? ফটিকের সামনে যে যোগেন ঘোষ খানিকটা ধোঁয়া ছেড়ে দিল। ফটিক সেই ঝাপসার মধ্যে বলল, এসব আবার আপনি কি বলছেন মেসোমশাই? কিসের পাকা কথা? এবার ফটিকই ধোঁয়া ছড়িয়ে দিল যোগেন ঘোষের সামনে। যোগেনও সেই ধোঁয়ার মধ্যে থেকে বলল, বিয়ে টিয়েতে তো একটা পাকা কথাবার্তার দরকার আছে বাবা। পাখি বলছিল রাখিটাকে তোমার পছন্দ হয়েছে, সে কথা জানিয়েছ ওকে? পাখি বলেছে এই কথা? ফটিক 1 মিনিট স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে বলে ওঠে, পাখি একটু দুষ্টুমি খেলেছে মেসোমশাই, নিজ মুখে আর কি বলবে, তাই কান ঘুরিয়ে নাক দেখিয়েছে। রাখির সঙ্গে বিয়ের কথা বলেছি আমি, এখনো যেটা ঘাঘরা পরে রাস্তায় ঘুরে বেড়ায়। হ হ হ হ হ। যাক, বুঝে নিয়েছেন তো ব্যাপারটা, তাহলে সেই মতোই বলবেন বাবাকে। যোগেন ঘোষকে সেই ধোঁয়ার মধ্যেই রেখে দিয়ে বাক ছোটায় ফটিক। পাখির আবার জ্বর এসেছিল। পাখি গায়ে র্যাপার জড়িয়ে জানালার ধারে বসেছিল। শুয়ে শুয়েও ভালো লাগছে না আর। দুবার বাঘের গর্জন শুনতে পেল সে, একটা থামার পর আর একটা। তুই এত ছোট লোক পাখি তা তো জানতাম না। কেন, কি হলো? আবার ন্যাকার মতো জিজ্ঞেস করছিস? দেখ, আমি কুলি কামলি মানুষ, মুখ ছোটালে রক্ষে পাবি না, বলে দিচ্ছি। কি বলেছিস মেসোমশাইকে? পাখি একটু স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন, খারাপ কি বলেছি? কত খারাপ সেটা বুঝতে পারলে বলতে সাহস করতিস না। ফটিক গম্ভীর গলায় বলে, আসলে তোর চোখটাই খারাপ হয়ে গেছে, তাই সব কিছু বাঁকা চোরা দেখছিল। কিন্তু তুই তুই পাখি আমার এইরকম অপমান করতে পারলি? সেদিন বটুটা বৃষ্টিতে ভিজছিল, তুই তাকে ডেকে শাসন করেছিলি, মনে আছে? কই, আমার তো মনে আসেনি এই ছুতোয় তোকে একখানা অপমান করেনি। বটুক ফটিকের পিঠোপিঠি ভাই, রগবাজি করেই বেড়ায়, পাখি দেখতে পেলেই বকে ঝকে। পাখি হঠাৎ তার জ্বর জ্বর গরম হাতখানা বাড়িয়ে ফটিকের চওড়া কবজিটা চেপে ধরে বলে, আমায় মাপ করো ফটিকদা। তোকে মাপ করব? ইহজীবনে না, সেই ব্যবস্থাই হওয়াচ্ছি এবার। তোর ডাক্তার না ডাকা, ওষুধ না খাওয়া, কুটকচালে বুদ্ধির পেঁচ কষা সব বার করছি আমি, একবার কবজায় এনে ফেলতে দে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এত সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।